আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দূরে গাছের তলায় দেখতে পেলাম কেউ একজন রিফ্লেকটিভ জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা দেখা যাচ্ছে না। তার মাথা নেই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 421 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে সমীর সরকার কলকাতার ঢাকুরিয়া থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে কুচবিহার থেকে স্নেহাশিস রয়। দুটো ঘটনাই জঙ্গলকে ঘিরে। প্রথম ঘটনায় আমরা শুনতে পাবো অযোধ্যা পাহাড় সংলগ্ন একটা জঙ্গলের ঘটনা, আর দ্বিতীয় ঘটনায় আমরা শুনতে পাবো ডুয়ার্সের জঙ্গলের ঘটনা। আশা করছি আজকের এপিসোড তোমাদের ভালো লাগবে। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 421 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম সমীর সরকার। পেশায় আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। কাজের সূত্রে পশ্চিমবঙ্গের নানান প্রত্যন্ত এলাকায় আমাকে ঘুরে বেড়াতে হয়। তবে কাজের বাইরে আমার আরেকটা নেশা আছে, একা পাহাড় জঙ্গল আর কম পরিচিত জায়গায় ঘুরে বেড়ানো, যাকে বলে অফবিট জায়গা। ভিড়ভাট্টা আমার কোনো দিনই ভালো লাগতো না। যেখানে মানুষ কম, প্রকৃতির শব্দ বেশি, সেই সব জায়গায় আমাকে টানে। এই ঘটনাটা এতদিন কাউকে বলিনি, কোথাও লিখিও নি, তাই তোমার চ্যানেলে কপিরাইট আসারও কোনো ভয় নেই। কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি। ঘটনাটা প্রায় 4-5 বছর আগেকার, খুব সম্ভবত 2020। শীতের একেবারে শেষ দিক, ফেব্রুয়ারির মাঝামাঝি। অফিস থেকে টানা 5 দিনের ছুটি পেয়েছিলাম। অনেক দিন ধরেই ঠিক করেছিলাম এবার অযোধ্যা পাহাড়টাকে একটু অন্যভাবে দেখব। সাধারণ পর্যটকদের মতো নয়, এমন কিছু জায়গায় যাব যেখানে লোকজন খুব একটা যায় না। হাওড়া থেকে ভোরবেলায় ট্রেনে চেপে পুরুলিয়া পৌঁছতে সকাল 9:30 বেজে গিয়েছিল। স্টেশন থেকে একটা ছোট্ট হোটেলে ব্যাগ রেখে দুপুরের দিকে ভাড়া করা মোটর বাইকে বেরিয়ে পড়লাম। সেদিন সারাদিন ঘুরলাম বামনি ফলস, মার্বেল লেক, মুরুগুমা বাঁধের আশপাশ। বিকেলের আলো পাহাড়ের গায়ে পড়ে এক অদ্ভুত রং তৈরি করছিল। হালকা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। সন্ধ্যের আগে হোটেলে ফিরে এলাম। হোটেলের মালিক ছিলেন প্রায় 60 বছরের একজন ভদ্রলোক, নাম জগন্নাথ মাহাতো। গল্প করতে খুব ভালোবাসতেন। রাতে খাবার সময় উনি জিজ্ঞাসা করলেন, কাল কোথায় যাবেন? আমি বললাম, ভিড় এড়িয়ে একটু জঙ্গলের দিকে যেতে চাই। তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, গাইড নেবেন নাকি? আমি হেসে বললাম, না না, গুগল ম্যাপ আছে তো। ভদ্রলোক মুখে কিছু বললেন না, শুধু মৃদু হেসে মাথা নাড়লেন। খাওয়া শেষ হওয়ার পর তিনি আবার আমাকে ডাকলেন, বললেন, একটা কথা বলি, ওই গুগল ম্যাপ নাকি ওতে সব রাস্তা থাকে না। পাহাড়ের কিছু পথ আছে যেগুলো কাগজে আছে কিন্তু ওই ম্যাপে নেই। মানে বলতে চাইছি, বাস্তবে সে পথ আছে কিন্তু ম্যাপে নেই। আমি হেসে ফেললাম, বললাম, না না, ম্যাপে সব আছে। তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, শুধু একটা কথা মনে রাখবেন, সন্ধ্যের পরে যদি কোথাও কোনো রকম অদ্ভুত শব্দ শুনতে পান, কারুর ডাকার শব্দ, কোনো পাখির ডাক, কোনো শীষের শব্দ, সেই দিকে যাবেন না, উত্তর দেবেন না কোনো ডাকের। আমি অবাক হয়ে হেসে বললাম, মানে কে ডাকবে? আর জঙ্গলে তো অনেক পাখি আছে, আর কে জঙ্গলে শীষ দেবে? মনে মনে ভাবলাম, লোকটা পাগল নাকি, সেই জন্যই বেশি কথা বলে। তিনি মনে হয় আমার মনের কথাটা বুঝতে পেরেছিলেন। তিনি আর কিছু না বলে শুধু বললেন, পাহাড়ে অনেক শব্দের ব্যাখ্যা থাকে না, তাই বললাম। আমি ভেবেছিলাম এও হয়তো পর্যটকদের বলা স্থানীয় লোককথার একটা অংশ, তাই অত গুরুত্ব দিলাম না। পরদিন সকাল 7টায় বেরিয়ে পড়লাম। আকাশ পরিষ্কার, হালকা কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি।
ব্যাগে শুধু প্রয়োজনীয় জিনিস ছিল 2 বোতল জল, শুকনো খাবার, পাওয়ার ব্যাংক, টর্চ, ফার্স্ট এড কিট আর একটা ছোট ক্যামেরা। সকাল 11টার দিকে একটা কাঁচা রাস্তার শেষ মাথায় বাইকটা রেখে দিলাম। সেখান থেকে পায়ে হাঁটার পথ। মোবাইল নেটওয়ার্ক তখনও ছিল। গুগল ম্যাপ একটা পুরনো ট্রেকিং ট্রেল দেখাচ্ছিল। সেই পথ ধরেই হাঁটতে শুরু করলাম। প্রথম 1 ঘন্টা সবকিছু স্বাভাবিক ছিল। পাহাড়ি পাখির ডাক, শুকনো পাতার ওপর হাঁটার শব্দ, মাঝে মাঝে কাঠঠোকরার ঠোঁটের ঠক ঠক আওয়াজ, দূরে কোথাও বানরের চেঁচামেচি। এরপর ধীরে ধীরে জঙ্গল ঘন হতে লাগলো। গাছগুলো এত উঁচু যে সূর্যের আলো অনেক জায়গায় ঠিক মতো মাটিতেই পৌঁছাচ্ছিল না। একসময় লক্ষ্য করলাম আশেপাশের পাখির ডাকও কমে গেছে। অদ্ভুত একটা নিস্তব্ধতা। আমি ঘড়ির দিকে তাকালাম। দুপুর 1:10। একটা বড় পাথরের ওপর বসে জল খেলাম। ঠিক তখনই প্রথমবার শব্দটা শুনলাম, খুব ক্ষীণ। দূর থেকে কেউ যেন শীষ দিল। আমি মাথা তুলে চারিদিকে তাকালাম। কেউ তো কোথাও নেই। ভাবলাম হয়তো কোনো রাখাল বা কাঠ কুড়োনো মানুষ এই শীষ দিচ্ছে। আবার হাঁটতে শুরু করলাম। 5 মিনিট পরে আবার সেই একই শীষ। এবার যেন একটু কাছে। আমি থেমে গেলাম। শব্দটাও থেমে গেল। আবার হাঁটতে শুরু করতেই আবার শীষ। অদ্ভুত ব্যাপার হলো, যতবার আমি দাঁড়াচ্ছি শীষ বন্ধ হয়ে যাচ্ছে। যতবার হাঁটছি ততবার শোনা যাচ্ছে। মাথায় প্রথমে এলো হয়তো কোনো বিশেষ পাখির ডাক। মোবাইল নেটওয়ার্ক না থাকলেও অফলাইন বার্ড আইডেন্টিফিকেশন অ্যাপ ছিল, কিন্তু কোনো মিল পেলাম না। আবার হাঁটতে শুরু করলাম। শীষের সুর কখনো ডান দিক থেকে আসছে, কখনো বাঁ দিক থেকে, কিন্তু দূরত্ব যেন একই। এবার খেয়াল করলাম মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে, অথচ চোখে পড়ছে না। আমি নিজেকে বোঝালাম পাহাড়ে প্রতিধ্বনির কারণে এমনটা হতেই পারে। দুপুর 2টো নাগাদ একটা ছোট্ট ফাঁকা জায়গায় পৌঁছলাম। সেখানে আগুন জ্বালানোর পুরনো চিহ্ন ছিল। কয়েকটা পোড়া কাঠ, একটা ভাঙা মাটির হাঁড়ি আর একটা মরচে ধরা অ্যালুমিনিয়ামের মগ। দেখে মনে হলো কয়েক মাস আগে কেউ এখানে ছিল। আমি ক্যামেরা বের করে 2-1টা ছবি তুললাম। ছবি তুলতে তুলতেই আবার সেই শীষ। এবার এত কাছে যেন আমার পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ কোথাও নেই। শুধু বাতাসে শুকনো শালের পাতা উড়ছে। কিন্তু এবার প্রথমবার আমার শরীরে কাঁটা দিয়ে উঠল, কারণ একটা জিনিস বুঝতে পারলাম, আর সেটা মাথাতেও হঠাৎ করেই এলো। এই কয়েক ঘন্টায় যতবার শীষ শুনেছি একবারও কোনো প্রতিধ্বনি হয়নি। পাহাড়ে সাধারণত শীষ দিলে তার প্রতিধ্বনি শোনা যায়, কিন্তু এই শব্দটা যেন একেবারে শুকনো, যেন খুব কাছ থেকে কেউ শীষ দিয়েছে। আমি ব্যাগ থেকে জলের বোতল বের করলাম। হাতটা আমার কাঁপছে। নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। ঠিক তখনই মোবাইলের স্ক্রিনে চোখ পড়ল। নেটওয়ার্ক নেই, যদিও সেটাই স্বাভাবিক। কম্পাস অ্যাপটা ঘুরে ঘুরে একবার উত্তর একবার দক্ষিণ দেখাচ্ছে। আমি ভেবেছিলাম সেন্সরের সমস্যা। মোবাইলটা বন্ধ করে আবার চালু করলাম, তবুও একই অবস্থা। আর ঠিক সেই মুহূর্তে আমার বাঁ কানের একেবারে কাছে, এতটাই কাছে যে গায়ে কারোর নিঃশ্বাস লাগছে বলে মনে হলো, একটা দীর্ঘ ধীর শীষ ভেসে এলো। আমি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালাম, কিন্তু আগের বারের মতোই কেউ ছিল না। আমি স্বীকার করছি, ওই মুহূর্তে প্রথমবারের মতো আমার ভেতরেও একটা অস্বস্তি জন্মেছিল। ভয় পাইনি, বরং এমন একটা অনুভূতি যেটাকে ভাষায় বোঝানো কঠিন। মনে হচ্ছিল এই জঙ্গলে আমি একা নই। কেউ একজন আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে, কিন্তু নিজেকে আড়াল করে রেখেছে। আমি নিজের ওপর রাগ করলাম। পাহাড়ে জঙ্গলে একা ঘোরার অভিজ্ঞতা আমার কম নয়।
একটু অচেনা শব্দ শুনেই যদি এমন অস্থির হয়ে পড়ি তাহলে কি চলবে? ঘড়ির দিকে তাকালাম, দুপুর 2:15। হিসেব মতো আরও আধ ঘন্টা এগিয়ে একটা উঁচু ভিউ পয়েন্টে পৌঁছনোর কথা। সেখান থেকে ফিরে এলেই সন্ধ্যের আগেই বাইকের কাছে পৌঁছে যেতে পারবো। আবার আমি হাঁটা শুরু করলাম। অদ্ভুত বিষয় হলো, এবার প্রায় 10 মিনিট কোনো শীষের শব্দ শোনা গেল না, বরং জঙ্গল এবার যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। দূরে একবার একটি ধনেশ পাখির ডাক শুনলাম। কয়েকটা কাঠবিড়ালি এদিক ওদিক ছুটে গেল। দূরে একবার অচেনা কোনো বন্য পাখির ডাক শুনলাম। বাতাসে শুকনো শালপাতার মচমচ শব্দও আসছে। নিজেকে বোঝালাম হয়তো সত্যিই কোনো পাখির ডাক ছিল। পাহাড়ে প্রতিধ্বনি আর নির্জনতার কারণে আমার কানে অন্যরকম লেগেছে। কিন্তু সেই যুক্তিটা বেশিক্ষণ টিকল না। একটা সরু উঁচু ঢাল বেয়ে উঠতে গিয়ে লক্ষ্য করলাম মাটিতে জুতোর ছাপ। খুব স্পষ্ট নয়, তবু নতুন বলেই মনে হচ্ছে। আমি হাঁটু গেড়ে বসে ভালো করে দেখলাম ট্রেকিং বুটের মতো সোলের ছাপ। মনে একটু স্বস্তি এলো। ভাবলাম তাহলে আশেপাশে নিশ্চয়ই আরো কেউ আছে। আমি জোরে ডাকলাম, কেউ আছেন? কোনো উত্তর এলো না। আবার ডাকলাম, হ্যালো, কেউ যদি থাকেন একটু সাড়া দিন। শুধু পাহাড়ের গায়ে আমার নিজের গলার প্রতিধ্বনি আমার কাছেই ফিরে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, যে জুতোর ছাপগুলো দেখছিলাম সেগুলো হঠাৎ করেই যেন শেষ হয়ে গেল। যেন মানুষটা হাঁটতে হাঁটতে হাওয়ায় মিলিয়ে গেছে। ফের আর দাগও তো নেই। আরও 2-1 মিনিট খুঁজলাম, না, কোনো জুতোর ছাপ নেই। আমি বিষয়টা নিয়ে আর মাথা ঘামালাম না। পাহাড়ি শক্ত মাটিতে অনেক সময় ছাপ স্পষ্ট থাকে না। ঠিক তখনই আবার সেই শীষের শব্দ। এবার অনেকটা দূর থেকে সেই শীষ আসছে। আমি দাঁড়ালাম না, ইচ্ছে করেই হাঁটতে থাকলাম। কয়েক সেকেন্ড পর আবার সেই শীষ, একই দৈর্ঘ্য, একই বিরতি। আমার মাথায় হঠাৎ আগের রাতের জগন্নাথ বাবুর কথাটা ফিরে এলো। সন্ধ্যের পর যদি কোথাও শীষের শব্দ শুনতে পান, উত্তর দেবেন না। আমি নিজেই হেসে ফেললাম। এখন তো দুপুর, তাহলে কথাটার সঙ্গে এই ঘটনার সম্পর্কই বা কি? বিকেল 3টের একটু আগে একটা উঁচু খোলা জায়গায় পৌঁছলাম। এখান থেকেই চারিদিকে পাহাড়ের সারি দেখা যাচ্ছিল। দূরে মুরুগুমা জলাধারের জল চিকচিক করছে। আমি কয়েকটা ছবি তুলে ফেললাম। তারপর ব্যাগ থেকে বিস্কুট বের করে খেতে লাগলাম। এই কয়েক ঘন্টায় একবারও কোনো মানুষের দেখা পাইনি। এই জঙ্গল পুরো ফাঁকা থাকতেই পারে, কিন্তু সাধারণত কোথাও না কোথাও কাঠ কুড়োনোর লোক, ছাগল চড়ানোর মানুষ বা বন দপ্তরের কর্মী চোখে পড়ে। এখানে কেউ নেই, একজনও না। আমি মোবাইল বের করলাম। এখনো নেটওয়ার্ক আসেনি। অফলাইন ম্যাপ খুলতেই দেখি একটা অদ্ভুত ব্যাপার। যে পথ দিয়ে আমি এসেছি ম্যাপে সেটা দেখাচ্ছে না, বরং আমার লোকেশনটা একটা ফাঁকা সবুজ অংশের মধ্যে। আমি কয়েকবার জুম ইন জুম আউট করলাম, ভাবলাম জিপিএস সিগন্যাল ঠিক মতো পাচ্ছে না। ঠিক তখনই আবার সেই শীষ। এবার যেন নিচের দিক থেকে সেই শীষের শব্দ আসছে। আমি পাহাড়ের কিনারায় গিয়ে তাকালাম। নিচে শুধু ঘন শালবন, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ চোখে পড়ল নিচের ঢালে একটা লাল কাপড় বাঁধা ডাল বাতাসে দুলছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো গ্রামের লোক পুজোর জন্য বেঁধে রেখেছে, কিন্তু কয়েক সেকেন্ড তাকিয়ে বুঝলাম ওটা কাপড় নয়, কারোর রিফ্লেকটিভ জ্যাকেট, যেমনটা ট্রেকাররা পরে। আমি জোরে চিৎকার করলাম, কেউ শুনতে পাচ্ছেন? কোনো উত্তর এলো না। আমি আবার ডাকলাম, তবুও কোনো সাড়া নেই। একটু পরে বাতাসের ঝাপটায় জ্যাকেটটা আড়াল হয়ে গেল। আমি দ্রুত নিচে নামার সিদ্ধান্ত নিলাম। প্রায় 10 মিনিট লেগে গেল পৌঁছতে, কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ কোথাও নেই। শুধু একটা শুকনো গাছের ডালে লাল রঙের পুরনো প্লাস্টিকের ফিতে আটকে আছে। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। দূর থেকে সেটাকেই মানুষের জ্যাকেট বলে মনে হয়েছিল। নিজের ভুল বুঝে একটু অস্বস্তি লাগলো। ক্লান্তি মানুষের চোখকে অনেক সময় প্রতারণা করে। আমি আবার হাঁটতে শুরু করলাম। এবার লক্ষ্য করলাম আলো বদলাতে শুরু করেছে।
জঙ্গলের মধ্যে বিকেল খুব দ্রুত নামে, ঝপ করে অন্ধকার নেমে আসে। আর হলো তাই। জিপিএস এর নীল বিন্দুটা অদ্ভুতভাবে ফ্লিকার করছে, একবার একদিকে আরেকবার অন্যদিকে। কম্পাসটাও ঠিকভাবে কাজ করছে না। মনের মধ্যে একটা চাপা অস্বস্তি জমতে শুরু করলো। হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। আমি যে বিস্কুটটা খেয়েছিলাম তার প্যাকেটটা ফেলেছিলাম আমার পায়ের কাছে, সেটা কোথাও নেই। আর আমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, হাওয়া দিলেও সেই প্যাকেটটা খুব একটা দূরে যাবে না। ঠিক তখনই জঙ্গলের গভীর নীরবতার মধ্যে আবার সেই পরিচিত শীষ ভেসে এলো, কিন্তু এবার শব্দটা একা নয়। প্রথম শীষটা শেষ হওয়ার কয়েক সেকেন্ড পর আরো দূর থেকে ঠিক একই সুরে দ্বিতীয় একটা শীষ শোনা গেল, তারপর তৃতীয়টা। যেন পাহাড়ের তিনটি ভিন্ন দিক থেকে অদৃশ্য কেউ একই সংকেত একে অপরকে পাঠাচ্ছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ প্রথমবার আমার মনে হলো শীষগুলো যেন আমাকে ডাকছে না, বরং আমার অবস্থান একে অপরকে জানিয়ে দিচ্ছে। কিন্তু কে বা কারা এই কাজ করছে? বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছিল। শীষগুলো একটু পরেই থেমে গেল, কিন্তু সেই নিস্তব্ধতা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। অনেকেই বলেন ভয়ের সময় মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। আমি চেষ্টা করছিলাম যেন সেটা না হয়। ব্যাগ থেকে জলের বোতল বের করে কয়েক চুমুক খেলাম, তারপর নিজের নোটবুকটা বের করলাম। একা ট্রেকে বেরোলে আমি একটা অভ্যেস মেনে চলি, প্রতি গুরুত্বপূর্ণ জায়গায় সময় লিখে রাখি। শেষ এন্ট্রিটা ছিল দুপুর 2:12, পোড়া আগুনের জায়গা। আমি ঘড়ির দিকে তাকালাম, 4:26, অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় আমার মনে হচ্ছিল আমি যেন মাত্র আধ ঘন্টা কি 45 মিনিটই হাঁটছি। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম যে দিকেই হোক এবার শুধু নিচের দিকে নামতে হবে। পাহাড়ি নিয়মই বলে নিচে নামলে শেষ পর্যন্ত কোনো না কোনো গ্রাম বা রাস্তা পাওয়া যায়। ব্যাগের পাশের স্ট্র্যাপ থেকে ছোট্ট কমলা রঙের রিফ্লেকটিভ ফিতে বের করে কিছুটা দূর অন্তর গাছের ডালে বেঁধে এগোতে লাগলাম। যদি আবার একই জায়গায় ফিরে আসি তাহলে বুঝতে সুবিধে হবে। জঙ্গলে এরকম অনেক সময় হয়। মিনিট 5 পর আবার সেই শীষ শুনতে পেলাম। অনেকটা হেঁটে চলে এসেছি। হঠাৎ আমার সামনে গাছের মধ্যে নিজেরই বাঁধা কমলা রঙের একটা ফিতে দেখতে পেলাম। আমি থমকে গেলাম। অসম্ভব, আমি তো এই পথেই প্রথমবার এলাম। ভালো করে দেখলাম ওটা আমারই ফিতে। নিজের হাতে ডবল নট দিয়ে বেঁধেছিলাম। আমি কি আবার গোল পাকিয়ে একই জায়গায় ফিরে এলাম? আমার প্রচণ্ড ভয় করতে শুরু করেছে। সন্ধ্যের অন্ধকার রাতের অন্ধকারে পরিণত হচ্ছে। আমি এবার টর্চ বের করলাম। ঠিক তখনই অনেক দূরে মানুষের গলার মতো কিছু একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন চিৎকার করে বলছে। আমি আর দেরি করলাম না, সেই দিকেই দৌড়তে শুরু করলাম। শুকনো পাতা, পাথর, ঝোপ সবকিছু ডিঙিয়ে প্রায় 3 মিনিট দৌড়ে একটা খোলা জায়গায় পৌঁছলাম। কিন্তু সেখানে কেউ নেই, শুধু একটা পুরনো বন বিভাগের সাইনবোর্ড। রং উঠে গেছে, অক্ষরগুলো প্রায় মুছে গেছে। টর্চের আলো ফেলতেই পড়তে পারলাম সেখানে লেখা রয়েছে, এই পথ ব্যবহার না করার অনুরোধ করা হচ্ছে। ঠিক একই সময় আবার সেই শীষটা শুনতে পেলাম। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দূরে গাছের তলায় দেখতে পেলাম কেউ একজন রিফ্লেকটিভ জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা দেখা যাচ্ছে না, তার মাথা নেই। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, কেননা আমি বুঝতে পারলাম যেই হোক না কেন এই শীষ সেই দিচ্ছে। সে কি মানুষ না কোনো প্রেত আমার জানা নেই। প্রায় আধ ঘন্টা আধা হাঁটা আধা দৌড়ানোর পর হঠাৎ দূরে একটা মোটর বাইকের শব্দ কানে এলো। এবার সত্যিই মানুষের শব্দ। আমি চিৎকার করে ডাকলাম। কয়েক সেকেন্ড পর একটা টর্চের আলো আমার দিকে এগিয়ে এলো। 2 জন বনরক্ষী, তাদের সঙ্গে স্থানীয় এক যুবক। ওরা আমাকে দেখে প্রথমেই বললেন, আপনি কি দুপুর থেকে হারিয়ে গিয়েছিলেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি দুপুরে হ্যাঁ ঢুকেছি।
বয়স্ক বনরক্ষী ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এখন কটা বাজে জানেন? সন্ধে 7:15। আমি হতভম্ব। আমার ঘড়িতে তখন 5:05। ভাবলাম ঘড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু মোবাইল বের করতেই দেখি সময় 7:16। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। হোটেলে ফিরে সব ঘটনা খুলে বললাম। জগন্নাথবাবু চুপচাপ শুনলেন। তারপর ধীরে ধীরে উঠে ভেতরের ঘর থেকে একটা পুরনো টিনের বাক্স নিয়ে এলেন। বাক্স থেকে হলদেটে হয়ে যাওয়া একটা খবরের কাগজের কাটিং বের করলেন। তারিখটা বোঝা যাচ্ছে না, তবে সালটা 1998। খবরে লেখা ছিল, অযোধ্যা পাহাড়ের এক বিশেষ অংশে 3 জন কলেজ পড়ুয়া ট্রেকিং করতে গিয়ে পথ হারিয়েছিলেন। 2 জনকে পরদিন উদ্ধার করা হলেও 3য় জনের আর কোনো সন্ধান মেলেনি। খবরের নিচে ছোট্ট একটা সাক্ষাৎকার ছিল উদ্ধার হওয়া এক যুবকের। সেখানে একটা লাইন আমার শরীর ঠান্ডা করে দিয়েছিল। তিনি লিখেছিলেন, ও হারিয়ে যাওয়ার আগে বারবার বলছিল কেউ একজন জঙ্গলের ভেতর থেকে শীষ দিয়ে তাকে পথ দেখাচ্ছিল। আমি অনেকক্ষণ কিছু বলতে পারিনি। তারপর জগন্নাথ বাবুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এই কারণেই আমাকে শীষের উত্তর দিতে বারণ করেছিলেন? তিনি মৃদু হেসে বললেন, আমি তো শুধু বড়দের মুখে শোনা কথা বলেছিলাম। আজ এই ঘটনার এতগুলো বছর কেটে গেছে, আমি অজানা জায়গায় ট্রেকিংয়ে যাওয়া বন্ধ করিনি। তবে আজও যদি জঙ্গলে বা অচেনা কোনো জায়গায় আমি কোনো অচেনা শব্দ শুনতে পাই, আমি কখনো ফিরে তাকাই না। কেননা আমি এটা বিশ্বাস করি, সেদিন অযোধ্যা পাহাড়ের ঘন জঙ্গলে যে শীষ আমাকে অনুসরণ করছিল, সেটা সত্যি কি আমাকে পথ দেখাতে চাইছিল, নাকি চাইছিল আমাকে চিরদিনের জন্যে পথ ভুলিয়ে দিতে? প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। ঘটনাটার এন্ডিংটা আরেকটু ভয়াবহ হবে বলে ভেবেছিলাম, কিন্তু এটা মনে রাখতে হবে যে সত্যি ঘটনা হয়তো এরকমই হয়। এত বছর ধরে হারিয়ে যাওয়া সেই যুবক, তারই প্রেতাত্মা কি অযোধ্যা পাহাড়ের সেই জঙ্গলের ধারে এখনো ঘুরে বেড়ায়? আর সেই শীষ কে দেয়? সত্যিই সেটা রহস্যই রয়ে গেল। কেমন লাগলো তোমাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন শুনছো আমার ঘটনা, যদি ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন করে যেও। আর যারা পুরনো শ্রোতা তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্যে। বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্নেহাশিস রয় কুচবিহার থেকে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 421 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম স্নেহাশিস রয়। গত 6 মাস ধরে আমি আপনার চ্যানেলের ঘটনা শুনছি। প্রায় 14 বছর ধরে উত্তরবঙ্গ বন দপ্তরে বনরক্ষী হিসেবে কাজ করছি। চাকরির শুরু থেকেই ডুয়ার্সের বিভিন্ন রেঞ্জে পোস্টিং হয়েছে। এই দীর্ঘ সময় হাতির পাল তাড়া করেছে, চোরা শিকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, মাঝরাতে আহত গাউড় উদ্ধার করেছি, ইংরেজিতে যাকে বলে গৌড়। এমনকি বাঘের পায়ের ছাপ অনুসরণ করেও বহুবার জঙ্গলের গভীরে ঢুকেছি। তাই কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে জঙ্গলে সবচেয়ে ভয়ের জিনিস কি, আমি আজও বলবো বাঘ নয়, হাতিও নয়, মানুষও নয়। কারণ এমন একটা রাত আমি নিজের চোখে দেখেছি যার ব্যাখ্যা আজও দিতে পারিনি। ঘটনাটা 2001 সালের নভেম্বর মাসের। বর্ষা তখন বিদায় নিয়েছে। ডুয়ার্সের জঙ্গল ধুয়ে মুছে একেবারে সবুজ। শাল, সেগুন, গামারি আর শিমুলের পাতায় সবুজের ছোঁয়া। কিন্তু শীত আসছে, তারপর এই পাতা শুকিয়ে পড়ে যাবে। নদীগুলোর জল অনেকটাই নেমেছে, কিন্তু মাটির গায়ে ভেজা গন্ধ তখনও রয়ে গেছে। সেই সময় আমি ছিলাম ডুয়ার্সের একটি সংরক্ষিত বনাঞ্চলের দক্ষিণ বিটে কর্মরত। সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে অন্তত 2 দিন আমাদের রাতের টহল দিতে হতো। উদ্দেশ্য চোরা শিকারী, অবৈধ কাঠচোর আর বন্যপ্রাণীর গতিবিধি নজরে রাখা। সেদিন ছিল বৃহস্পতিবার। বিকেল 5টার দিকে বিট অফিসে হাজির হই। আমাদের রেঞ্জ অফিসার সঞ্জয়বাবু মানচিত্র খুলে বললেন, আজ পশ্চিমের দিকের শুকনো নালার পাশটা দেখে এসো।
গত দুরাত ধরে ক্যামেরা ট্র্যাপে অদ্ভুত নড়াচড়া ধরা পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম, চোরা শিকারী? তিনি মাথা নাড়লেন, বললেন, তা নিশ্চিত নই, মানুষ হতে পারে আবার নাও হতে পারে। কথাটা শুনে আমি একটু অবাক হলাম। ক্যামেরা ট্র্যাপের ছবি সাধারণত পরিষ্কারই হয়, তাহলে মানুষ হতেও পারে আবার নাও হতে পারে, এর মানে কি? সঞ্জয়বাবু বিষয়টা আর বাড়ালেন না। আমার সঙ্গে যাওয়ার কথা ছিল বনরক্ষী প্রদীপ ও গাড়ি চালক রহিমের, কিন্তু সন্ধে 6টার সময় খবর এলো পাশের বিটে একটা বুনো হাতি গ্রামে ঢুকে পড়েছে। প্রদীপকে সেখানেই পাঠিয়ে দেওয়া হলো। আমি বললাম, তাহলে আজকের টহলটা কাল করা যাক। সঞ্জয়বাবু ঘড়ির দিকে তাকালেন আর বললেন, না, ক্যামেরাগুলো আজ রাতেই দেখে আনতে হবে। তুমি রহিমকে নিয়ে যাও, বেশি ভেতরে যাওয়ার দরকার নেই। আমি আর রহিম জিপ নিয়ে বের হয়ে গেলাম। সন্ধে 6:20, আকাশে চাঁদ ছিল না। জঙ্গলের রাস্তা যত ভেতরে যাচ্ছিল মোবাইলের নেটওয়ার্ক তত দুর্বল হচ্ছে। রহিম বহুদিনের চালক, গাড়ি চালাতে চালাতে বলল, স্যার, আজকে কেমন যেন লাগছে। আমি হেসে বললাম, জঙ্গল তো রোজই এমন, আবার লাগার কি আছে? সে মাথা নেড়ে বলল, এই সময় জঙ্গলে ঝিঝি পোকার ডাক কান ফাটিয়ে দেয়, কিন্তু আজকে দেখুন। সত্যি জঙ্গলে যেন একটা অস্বাভাবিক নীরবতা। তবে নীরবতা বললে ভুল হবে, আওয়াজ কম। ডুয়ার্সের জঙ্গলে রাত মানেই অসংখ্য শব্দ, ব্যাঙ, ঝিঝি পোকার ডাক, রাতচড়া পাখি, দূরে হরিণের সতর্ক ডাক, গাছের মগডাল থেকে ভেসে আসা বাঁদরের কিচকিচানির শব্দ। আজ যেন সবকিছু চাপা পড়ে গেছে। প্রায় 40 মিনিট পর আমরা একটা শুকনো নালার ধারে পৌঁছলাম। সেখান থেকে ক্যামেরা ট্র্যাপ পর্যন্ত হাঁটতে হবে। টর্চ, ওয়াকিটকি আর সরকারি রাইফেল নিয়ে আমরা নেমে পড়লাম। ঘড়িতে তখন রাত 7:05। প্রথম ক্যামেরাটা একটি বড় শাল গাছের গায়ে বাঁধা ছিল। মেমোরি কার্ড খুলে নতুন কার্ড লাগালাম। সবকিছু স্বাভাবিক। দ্বিতীয় ক্যামেরাটা আরেকটু জঙ্গলের ভেতরে। সেখানে গিয়ে দেখি ক্যামেরাটা কাত হয়ে ঝুলছে। প্রথমে ভাবলাম হাতি বা অন্য কোনো জানোয়ার ঘষে দিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যামেরার সামনের মাটিতে কোনো বড় প্রাণীর পায়ের ছাপ তো নেই। শুধু মানুষের জুতোর মতো দু একটা অস্পষ্ট ছাপ। আমি নিচু হয়ে টর্চের আলো ফেললাম। ছাপগুলো খুব পরিষ্কার নয়, তবে মনে হলো একজোড়া বুটের। রহিম ফিসফিস করে বলল, স্যার, এই দিকে তো কেউ আসে না। আমি উত্তর দিলাম, কাঠ ছোড়ো তো হতে পারে। আমরা তৃতীয় ক্যামেরার দিকে এগোতে লাগলাম। হঠাৎ দূরে একটা শুকনো ডাল ভাঙার শব্দ হলো। রহিম বলল, স্যার, হাতি। আমি কান খাড়া করলাম। না, হাতি হলে ভারী পায়ের শব্দ থাকতো। এটা যেন একবারই হলো, তারপর সম্পূর্ণ নিস্তব্ধতা। 5 মিনিট পর তৃতীয় ক্যামেরার কাছে পৌঁছে আমি থমকে দাঁড়ালাম। ক্যামেরাটা ঠিক জায়গাতেই আছে, কিন্তু তার ঠিক সামনে কাদামাটির ওপর এক সারি জুতোর ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি টর্চের আলো নিচু করলাম। ছাপগুলো একেবারে নতুন। মনে হচ্ছে ঘন্টাখানেক আগেই কেউ এখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আমাদের ওয়াকিটকিতে কড়কড় শব্দ হলো। তারপর খুব অস্পষ্ট একটা গলা ভেসে এলো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, বিট 3 রিপোর্টিং, বলুন। কোনো উত্তর নেই, শুধু স্ট্যাটিক একটা আওয়াজ আসছে। আমি বললাম, হ্যালো হ্যালো। ওয়াকিটকি থেকে একটা শব্দ ভেসে এলো, ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না। আমি রহিমের দিকে তাকালাম। সে ফ্যাকাশে মুখে বলল, স্যার, এটা আমাদের অফিসের কারোর গলা নয় তো। আমি ওয়াকিটকির ফ্রিকোয়েন্সি পরীক্ষা করলাম, সব ঠিক আছে। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের অনেক ভেতর থেকে একটা টর্চের আলো একবার জ্বলে উঠল। তবে আমি সঠিক বলতে পারবো না যে সেটা টর্চের আলো ছিল না অন্য কিছু, কেননা সেই আলো জ্বলেছিল 1 কি 2 সেকেন্ডের জন্যে, তারপরেই নিভে গেল। রহিম ধীরে ধীরে বলল, স্যার, আমাদের ছাড়া তো আজ এই জঙ্গলে আর কোনো টহল নেই।
সেই সময় ওয়াকি টকির ভেতর থেকে ভেসে আসা টিক টিক শব্দ থেমে যেতেই চারপাশের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। আমি রহিমকে বললাম, চলো তো আলোটা দেখে আসি, যেখান থেকে আলোটা আসছিল। কিন্তু রহিম ইতস্তত করে বলল, স্যার মনে হয় আমাদের ফিরে যাওয়াই ভালো। কিন্তু আমি তাকে জোর দিতে সে আমার সাথে গেল। আমরা দুজন খুব সাবধানে এগোতে শুরু করলাম, আর সেই জায়গাতে পৌঁছে একটা বিশাল শাল গাছের গায়ে সাদা রঙের চক দিয়ে গোল একটা চিহ্ন আঁকা দেখলাম। এ কোনো সরকারি মার্কিং নয়, বন দপ্তর গাছ চিহ্নিত করার জন্য অন্য ধরনের রং ব্যবহার করে। রহিম ফিসফিস করে বলল, স্যার এটা কে করলো? ঠিক তখনই জঙ্গলের আরেকটু ভেতর থেকে এক ঝলক আলো জ্বলে উঠতেই আমি জিজ্ঞাসা করলাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু আলোটা নিভে গেল। আমি আরো কয়েক কদম এগিয়ে আরেকটা শুকনো নালার ধারে পৌঁছলাম। মাটিতে নরম কাদা। আমি অভ্যেসবশত টর্চের আলো নিচে ফেললাম, আবার সেই বুটের ছাপ। রহিম এবার খুব ভয় পেয়ে বলল, স্যার চলুন ফিরে যাই। ঘড়িতে তখন 8:17। আমরা দুজন ফেরার জন্য জিপের দিকে ঘুরতেই একটা খুব পরিচিত গন্ধ পেলাম, ডিজেলের গন্ধ। আমি রহিমকে জিজ্ঞাসা করলাম, তুমি কি গাড়ি স্টার্ট রেখেছিলে? সে অবাক হয়ে বলল, না তো, চাবি তো খোলা, এই তো আমার কাছে। গন্ধটা কয়েক সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। এরই মধ্যে একবার হরিণের সতর্ক ডাকও শুনলাম। গাড়ির কাছে পৌঁছে রহিম আমাকে একটা অদ্ভুত জিনিস দেখালো, যেটা সে দেখে একেবারে থমকে গেছে। ও আমাকে বলল, স্যার এটা দেখুন, হেডলাইটের কাছে ধুলোর ওপর কেউ আঙুল দিয়ে 3টে সোজা দাগ টেনেছে। যখন আমরা গিয়েছিলাম আমি ভালোভাবে দেখেছিলাম যে এই দাগ ছিল না। আমি হাত দিয়ে সেই দাগ মুছে দিলাম। কিছু না বলে আমরা জিপে উঠে পড়লাম। ফিরে আসতে আসতে রাত 9:30 বেজে গেল। বিট অফিসে ঢুকেই ক্যামেরাগুলোর মেমোরি কার্ড কম্পিউটারে লাগালাম। প্রথম ক্যামেরা স্বাভাবিক, হরিণ, শেয়াল, বুনো শূকর দেখা গেল। দ্বিতীয় ক্যামেরায় সেখানেও 2টো গৌড়, 2টো বুনো শেয়াল। তারপর রাতের ফাঁকা ফুটেজ। তৃতীয় ক্যামেরার ভিডিও চালাতেই আমরা সবাই চুপ করে গেলাম। ক্যামেরার সামনে আমরা যে বুটের ছাপ দেখেছিলাম সেই জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রথমে কিচ্ছু নেই, তারপর হঠাৎ কোনো মানুষকে না দেখা গেলেও সেখানকার কাদা মাটির ওপর মৃদু নড়াচড়া দেখা গেল, যেন অদৃশ্য কেউ সেই জায়গাটার ওপর দাপাচ্ছে। কিন্তু কেউ দৃশ্যমান নয়, শুধু জায়গার কাদাটা দেবে যাচ্ছে। প্রায় 18 সেকেন্ড ধরে একই জিনিস চলল, তারপর থেমে গেল। ঘরে উপস্থিত কেউ একটাও কথা বলছিল না। রেঞ্জ অফিসার ভিডিওটা 3 বার চালালেন, তারপর খুব শান্ত গলায় বললেন, ক্যামেরার গ্লিচ হবে, হয়তো ক্যামেরাটা খারাপ হয়েছে। আমি জানতাম এই ধরনের ক্যামেরা ইনফ্রারেড সেন্সরে কাজ করে, একসঙ্গে এমন ত্রুটি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ঘটনার প্রায় 1 মাস পরে রেঞ্জ অফিসের পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে কাকতালীয়ভাবে একটা ডিউটি রিপোর্ট পাই। তারিখ 17 নভেম্বর 1996। সেই একই বিট, রাতের টহল। রিপোর্টে লেখা ছিল রাত 7টার পর টহল দল জঙ্গলের ভেতরে অজ্ঞাত আলোর উৎস লক্ষ্য করে। অনুসরণ করতে গিয়ে দলের এক বনরক্ষী নিখোঁজ হন। প্রায় 4 ঘন্টা পরে তাকে পাওয়া যায়, কিন্তু মৃত অবস্থায়। রিপোর্টের শেষে লাল কালিতে একটা মন্তব্য লেখা ছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নালার পশ্চিম দিকের টহল রাতের পরিবর্তে দিনের বেলায় সম্পন্ন করতে হবে। তবে এই নির্দেশের কথা আমাদের নতুনদের কখনো জানানো হয়নি। কিন্তু কেন? আজও আমি বনরক্ষীর চাকরিতে আছি, রাতের টহলেও যাই। বাঘের ডাক শুনে আর গায়ে কাঁটা দেয় না। হাতির সামনে পড়লেও মাথা ঠান্ডা রাখতে পারি, কিন্তু ডুয়ার্সের সেই শুকনো নালার পাশ দিয়ে রাতের ডিউটি পড়লে আজও একটা কাজ আমি অজান্তেই করি। আমি কখনো কোনো দূরের আলোকে অনুসরণ করি না। আর ওয়াকিটকিতে যদি হঠাৎ কোনো অচেনা কণ্ঠ ভেসে আসে, আমি উত্তর দিই না। কারণ এত বছর পরেও আমি নিশ্চিত নই সেদিন ক্যামেরায় ধরা পড়েছিল সেটা কি ছিল যান্ত্রিক ত্রুটি নাকি কোনো অতৃপ্ত প্রেতাত্মার কাজ।
এমন কোনো অশরীরী পথচারীর উপস্থিতি যার অস্তিত্ব শুধু তার রেখে যাওয়া পদচিহ্নেই বোঝা যায়, মানুষটিকে কখনো দেখা যায় না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। মানে সত্যি ক্যামেরাতে যে মুভমেন্টটা ধরা পড়লো সেটা তাহলে কার ছিল? এরকম জঙ্গলের মধ্যে টহল দিতে গিয়ে এই যে এনভায়রনমেন্টটা যেটা উনি ব্যাখ্যা করেছেন, এই অভিজ্ঞতা কিন্তু একেবারে বিরল। আর সত্যি কথা বলতে আমাদের মতো সাধারণ মানুষদের এই অভিজ্ঞতা করার সৌভাগ্য হয়তো নেই। তবে বনরক্ষীরা এই জিনিস নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করতে পারেন। কেমন লাগলো তোমাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে শ্যামল মিত্র, নবনীতা দে লিখেছে আজকের এপিসোডটা দারুণ ছিল, 3টে ঘটনাই অসাধারণ লাগলো, লাস্টের ঘটনাটা বেশ ভালো লাগলো, থ্যাঙ্কস টু প্রেতপক্ষ। কমেন্ট করেছে শান্তার দুনিয়া, অমিতা ঠাকুর, মঙ্গল মুখার্জি, গীতা গোস্বামী, মোহাম্মদ মুনজু ভুঁইয়া, দেবা নায়ক লিখেছে থার্ড কেসের নেক্সট পার্টটা শুনতে চাই। কমেন্ট করেছে শিব পার্বতী, লিখেছে দারুণ লাগে ঘটনাগুলো, অল এপিসোড আর ভেরি বিউটিফুল। এই সবকটা কমেন্টই এসছে জনশূন্য বাসন্তী হাইওয়েতে মধ্যরাতের এক কুরিয়ার চালকের অতিপ্রাকৃত অভিজ্ঞতার ঘটনা প্রেতপক্ষের 419 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।